মিক্সড মিডিয়া তোমাদের প্রত্যেককেই স্বাগত। তোমাদের এএনএম জিএনএম 2026 তোমরা যারা নার্সিং এন্ট্রান্স দেবে তোমাদের জন্য অত্যন্ত সুখবর যে আজ থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে। অর্থাৎ 2026 নার্সিং এন্ট্রান্স এএনএম জিএনএম আজ থেকে তোমরা যারা অনলাইন অ্যাপ্লিকেশান অর্থাৎ নার্সিং এন্ট্রান্স এএনএম জিএনএম দেবে অনলাইন অ্যাপ্লিকেশান আজ থেকেই শুরু হচ্ছে। তো এই অনলাইন অ্যাপ্লিকেশান করার আগে কোন কোন বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে এবং এবারে কত নম্বর পেলে তুমি একটা এএনএম কলেজের সুযোগ পাচ্ছ বা জিএনএম একটা গভর্নমেন্ট কলেজ পেতে গেলে তোমাদের কীরকম মার্কস লাগতে পারে তার একটা ধারণা তোমাদের আজকে এই ভিডিওর মধ্য দিয়ে তোমাদের জানাবো। ওকে, ফার্স্ট টাইম অবশ্যই থাকলে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে। আর একটা কথা বলে রাখি, ইতিমধ্যে আমার মিক্সড মিডিয়ার পক্ষ থেকে নার্সিং এন্ট্রান্স 2026 এএনএম জিএনএম এর অনলাইন কোচিং সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। যারা নিতে ইচ্ছুক অনলাইন কোচিং অবশ্যই তোমরা আমার মিক্সড মিডিয়া চ্যানেলের যে জয়েন অপশানে গিয়ে সেখানে একটা তোমাদের মেম্বারশিপ নিতে হবে। সেই মেম্বারশিপ স্পেশাল 26, সেই স্পেশাল 26 মেম্বারশিপ নিয়ে তোমরা কিন্তু এই অনলাইন কোচিং অর্থাৎ বিভিন্ন ধরনের ক্লাস ভিডিও যেগুলো অনলি মেম্বারশিপ হিসাবে থাকবে এবং অন্যান্য পিডিএফস নোটস, অনলাইন মক টেস্ট থেকে শুরু করে সমস্ত ধরনের বিষয়গুলো তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। ওকে, তো অবশ্যই ইচ্ছুকরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বা অবশ্যই মেম্বারশিপ নিয়ে হোয়াটসঅ্যাপে নক করবে। ওকে, তো যাই হোক, দেখো গতকাল থেকে জেনপাস ইউজি 2026 যারা ইচ্ছুক ছিল তাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান তাদের শুরু হয়ে গেছে গতকাল থেকে। তো আজকে থেকে তোমাদের এএনএম জিএনএম 2026 নার্সিং এন্ট্রান্স তোমাদের কিন্তু আজ থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে। তো তোমাদের যে টেন্টেটিভ ডেটটা রয়েছে এক্সামের সেটা হচ্ছে 14/6/2026। ওকে, আচ্ছা, টেন্টেটিভ ডেট টু স্টার্ট অনলাইন অ্যাপ্লিকেশান দেখো 25/3/2026। তো এই যে আজ থেকে শুরু হচ্ছে এবং 19 তারিখ পর্যন্ত এপ্রিলে চলবে। তো এই অনলাইন অ্যাপ্লিকেশান করার আগে যে বিষয়গুলো সবথেকে ভাইটাল সেটা হচ্ছে প্রথমেই তোমাদের যে স্টেপগুলো থাকছে আমি স্টেপগুলো বুঝিয়ে দিই। দেখো, তোমার এদিকে নিচের দিকে যদি স্ক্রল করো তাহলে এখানে একটা দেখতে পারবে যে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড। ঠিক আছে? এই ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড এখানেই তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্কটা দেওয়া হবে কিছুক্ষণ পরে। এখানে ক্লিক করে তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার অনলাইন অ্যাপ্লিকেশনের যে স্টেপগুলো, তো প্রথম যে স্টেপটা স্টেপ 1 সেটা হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করা। এবার রেজিস্ট্রেশন করতে গেলে তোমাদের কোন কোন বিষয়গুলো লাগবে, তোমাকে তোমার নাম সেটা যেমন দিতে হবে, বাবার নাম, মায়ের নাম, তোমাদের আইডেন্টিটি প্রুফ হিসাবে ভোটার কার্ড, আধার কার্ড, তারপর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এগুলো তোমাদের অবশ্যই কিন্তু দিতে হবে এবং তার হচ্ছে নাম্বারটা যেমন ভোটার আইডির নাম্বার সেখানে পুট করতে হবে। অ্যাডমিট কার্ড দিলে সেখানে অ্যাডমিট কার্ডের যে রোল নাম্বার সেটা দিতে হবে। ঠিক আছে? এই বিষয়গুলো যে কার্ডটা দেবে সেটা কিন্তু সেখানে অবশ্যই দরকার আছে তার নাম্বারটা দেওয়ার। তো এবার এই যে এবং তোমাদের ডেট অফ বার্থ এবং হচ্ছে সিটিজেনশিপ অর্থাৎ তোমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা কিনা সেটা নিয়েও কিন্তু সেখানে দিতে হয়। তো এই অনলাইন যে রেজিস্ট্রেশনটা এটা কমপ্লিট অর্থাৎ স্টেপ 1 এ এখানে কিন্তু কোনো ধরনের ভুল করা চলবে না। ওকে? যদি এখানে তোমার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার এগুলো যদি এগুলো যদি তোমাদের কোথাও ভুল হয় তাহলে কিন্তু পরবর্তীতে কারেকশন করার সুযোগ নেই। তাহলে রেজিস্ট্রেশনটা সবথেকে গুরুত্বপূর্ণ এবং তোমাদের সেটা সাবধানতা অবলম্বন করে করতে হবে। ওকে? আচ্ছা, এরপরে স্টেপ 2 তে রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে স্টেপ 2 আসবে, সেখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ তোমাদের আ ডিটেইলস, একাডেমিক ডিটেইলস, তোমাদের আম যে ঠিকানা অর্থাৎ অ্যাড্রেস ডিটেইলস এগুলো কিন্তু তোমাদের দিতে হবে এবং এগুলো দেওয়ার পরে তারপরেই তোমাদের চলে আসবে ফি পেমেন্ট করা। তোমাদের ফিস পেমেন্ট করবে, সেটা ইউপিআই এর মধ্য দিয়ে করতে পারো, নেট ব্যাংকিং এর মধ্য দিয়ে করতে পারো, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এদের মাধ্যমে করতে পারো। ওকে? তারপরে তোমাদের কনফার্মেশন যে পেজটা অর্থাৎ তুমি যে এপ্লাই করলে কনফার্মেশন পেজটা ডাউনলোড করে রাখবে এবং সেখানে অবশ্যই দেখবে তোমাদের যে নম্বরটা থাকে অ্যাপ্লিকেশনের নাম্বার, হ্যাঁ? সেই নম্বরটা অবশ্যই মনে রাখবে এবং সেই অ্যাপ্লিকেশন যে প্রিন্ট কপিটা সেটা অবশ্যই ভালো করে রাখবে এবং পরবর্তী সময়ে যখন কারেকশন পিরিয়ড আসবে যদি দেখো যে কোথাও ভুল হয়ে থাকে বা ভুল হয়ে যায় তাহলে অবশ্যই সেটা কিন্তু কারেকশন করতে পারবে এবং তোমাদের ১ কপি ফটো লাগছে আর তোমাদের সিগনেচার লাগছে এবং কোন ফরম্যাট জেপিজি ফরম্যাট বা কোন সেটা অবশ্যই সেখানে বলে দেওয়া থাকবে। তো এই বিষয়গুলো তোমাদের লাগছে। আর যাদের কাস্ট ক্যাটাগরি রিলেটেড বিষয় আছে অবশ্যই তোমাদের সার্টিফিকেটের নম্বরটা লাগবে। অর্থাৎ তুমি যদি এসসিতে অন্তর্ভুক্ত হও তাহলে এসসি সার্টিফিকেটের যে নম্বরটা রয়েছে সেটা দরকার আছে। তো এই বিষয়গুলো তোমাদের জানতে হবে এবং সেটা অবশ্যই যখন লিঙ্ক দিয়ে দেবে ওখানে কিন্তু ডিটেইলসটা ভালো করে আগে দেখে নেবে। তারপরে অত তাড়াহুড়ো করার দরকার নেই। এবার আসি, তোমাদের এবারে কত নম্বর পেলে তুমি একটা গভর্নমেন্ট কলেজ পাবে সেটা এএনএম এর ক্ষেত্রে এবং জিএনএম এর ক্ষেত্রে। ওকে? যেমন এএনএম এর ক্ষেত্রে যেহেতু গভর্নমেন্ট থেকেই তোমাদের শুধুমাত্র গভর্নমেন্ট কলেজেই থাকে এবং ফিমেল ক্যান্ডিডেটরা এলিজিবল, সেক্ষেত্রে এএনএম এর চাহিদা যেহেতু অনেকটা বেশি, তো এএনএম এ কিরকম মার্কস দরকার হবে ১১৫ এর মধ্যে? বা তোমাদের জিএনএম মেল ফিমেল গভর্নমেন্ট কলেজ পেতে গেলে তোমাদের কিরকম একটা মার্কস দরকার হবে ১১৫ এর মধ্যে, সেটাও তোমাদের একটু জাস্ট আমি ধারণা দেই। দেখো, প্রথম কথা আমি জিএনএম এর বিষয়টায় আসছি। দেখো, ওয়েস্ট বেঙ্গলে আমাদের যত গভর্নমেন্ট কলেজ আছে
তো সব কলেজেই প্রায় জিএনএম কোর্সটা করানো হয়, ডিপ্লোমা কোর্সটা 3 বছরের। তো সেক্ষেত্রে তোমাদের জিএনএমে সরকারি কলেজে চান্স পেতে গেলে আমি বলব যে তোমাদের যে কোনো ক্যাটাগরি হও না কেন একদম সেফ জোনে যদি থাকতে চাও তাহলে মিনিমাম তোমাদের 60 মানে প্লাস 60+ যদি তোমরা রাখতে পারো, অর্থাৎ 60+ নম্বর তোমরা যদি পাও তাহলে একটা কিন্তু তুমি মনে করতে পারো যে সেফ জোনে আছো। সেক্ষেত্রে ইউআর, ওবিসি, বি এদের একটু যে কাট অফটা সেটা একটু বেশি যায়। তবে বাকিদের ক্ষেত্রে 60+ হলে তুমি একটা ভালো কলেজ তোমার পছন্দ মতো পাবে। ওকে? এবং ইউআরদের ক্ষেত্রেও 60+ হলে অনেকে কিন্তু পেয়ে যায়। ঠিক আছে? কারণ কাউন্সেলিং যেহেতু 2 টো বা 3টে কাউন্সেলিং হয়, তো সেক্ষেত্রে কিন্তু চান্স পাওয়ার, অর্থাৎ 60+ পেলে তুমি ধরে রাখতে পারো যে তুমি একটা গভর্নমেন্ট কলেজের সুযোগ পাচ্ছ। সেটা ফার্স্ট কাউন্সেলিংয়ে না হলে সেকেন্ড, না হলে মপ আপ। ঠিক আছে? আচ্ছা, এবার সেটা মেলদের ক্ষেত্রে যেমন 2 টো সরকারি কলেজ অশোকনগর, বাঘাযতীন, তো সেখানেও চান্স পেতে গেলে তোমাদের কিন্তু নম্বরটা একটু বেশি লাগে। অর্থাৎ 65+ তোমরা যদি মোটামুটি পেয়ে যাও তাহলে ক্যাটাগরি ওয়াইজ বা 70+ যদি পেতে পারো তাহলে অবশ্যই কিন্তু তোমাদের একটা সুযোগ থাকে। ওকে? আচ্ছা, এবারে আসছি তোমাদের এএনএম এর ক্ষেত্রে। সবথেকে যে কোর্সটা, অর্থাৎ নার্সিং এর সবথেকে যে কোর্সটার ডিমান্ড এখন সবথেকে বেশি সেটা হচ্ছে এএনএম কোর্স। কেন ডিমান্ড বেশি? কারণ তোমরা জানো যে বর্তমানে চাকরির বাজারে একটা গভর্নমেন্ট জব পাওয়া বা গভর্নমেন্ট চাকরি পাওয়া সেটা খুবই দুষ্কর এবং অনেক কাঠখড় পোড়াতে হয়, মানে প্রতিযোগিতায় শামিল হতে হয়। তো এএনএম কোর্সটা তুমি যদি 2 বছরে কমপ্লিট করো তাহলে তোমার জব একদম গ্যারান্টি 100% সিকিউর, তুমি জব পাচ্ছ গভর্নমেন্ট প্লেসমেন্টে। তাহলে যেহেতু সেখানে জব সিকিউরিটিটা 100%, তাই বেশিরভাগ ক্যান্ডিডেট কিন্তু এএনএম এ সুযোগ পেলে এএনএম কোর্সটা করে ফেলে। তাহলে এই এএনএম কোর্সে অ্যাডমিশন সেক্ষেত্রে তোমাদের কাট অফটা কিন্তু অনেকটা হাই যায়। সেক্ষেত্রে তোমাদের 75+ তোমরা যদি স্কোর করতে পারো তাহলে তোমাদের কিন্তু একটা সুযোগ থাকে, যে কোনো ক্যাটাগরির ক্ষেত্রেই বলছি আমি, যে একটা সেফ জোন। হ্যাঁ, অন্যান্য অনেক ক্যাটাগরিতে আছে, কম নম্বরেও হয়, যেমন পিডাব্লিউডি ক্যাটাগরি বা অরফ্যান ক্যাটাগরিতে যারা থাকে, এসটি ক্যাটাগরিতে একটু কম যায়, ঠিক আছে, কিন্তু আমি বলছি সেফ স্কোর 75+। তোমরা যদি স্কোর করতে পারো তাহলে একটা সেফ জোন, যে সেফ জোনের মধ্যে তুমি থাকবে এটা তুমি আশা করতে পারো, এবং যে এএনএম এর একটা কলেজ তোমার জন্য বা থাকতে পারে, বা এএনএম এর কলেজে একটা সুযোগ পেতে পারো, সেটা কিন্তু তোমার মোটামুটি একটা ধারণা রাখতে পারো। ওকে? তাহলে সে প্রস্তুতি সেইভাবেই নিতে হবে, যে তুমি যদি এএনএম এ চান্স পেতে চাও তাহলে সেরকমভাবেই তোমাকে প্রস্তুতি নিতে হবে। এবার কোশ্চেনের প্যাটার্ন তোমরা জানো, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, তো সেখানে কিছু কৌশল কিন্তু থাকে যে বেশি নম্বর তোলার ক্ষেত্রে। তো অবশ্যই যেমন আমাদের মিক্সড টু মিডিয়া চ্যানেলে যারা কোচিং নিচ্ছে বা নেবে, অবশ্যই সেই কৌশলগুলো অবশ্যই পরবর্তীতে তাদের কিন্তু সেগুলো সেই কৌশলগুলো তারা যাতে বুঝতে পারে বা জানতে পারে সেগুলো তাদেরকে শেখানো হবে। ওকে? আর একটা কথা বলে রাখি, যে দেখো, যারা অনেকেই হয়তো ভাববে বা নার্সিং কোর্সটা করে কী হবে? তো দেখো, কোর্স একটা করলে তাহলে তো তুমি সেই জবের জন্য এলিজিবল হবে। এবার তুমি যদি কোর্স না করো তাহলে কিন্তু তুমি এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া সেটাই ফুলফিল করতে পারবে না। সেক্ষেত্রে তোমাদের চাকরি তো ধরাছোঁড়া বাইরে চলে যাবে। ওকে? তাহলে সেক্ষেত্রে তোমাদের অন্য চাকরির ক্ষেত্রে যদি স্কুল টিচার হতে চাও, টিচিং প্রফেশনে, তাহলে সেখানে যেমন বিএড করতে হয় 2 বছরের। তো সেটাও আপনার একটা তোমাদের কোর্স সেখানেও একটা করতে হচ্ছে। তাহলে এই যে বিষয়গুলো, অর্থাৎ কোনো একটা জব পেতে গেলে সেই জবের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো সেগুলো ফুলফিল করতে হয় আগে। তারপরেই জবের চিন্তা। অবশ্যই যে নিয়োগ হচ্ছে না সেটাও বলা যাচ্ছে না, কারণ এই এখন কিছুদিন আগেই স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট হয়ে গেল। এরপরে হয়তো 26 এর শেষের দিকে হবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আগেই কেউ হতাশ হবে না, বা আগেই কেউ এই মনোভাবটা আনবে না যে চাকরি নার্সিং করলে চাকরি পাওয়া যায় না। হ্যাঁ, এখন কম্পিটিশনটা বেড়েছে। কারণ ক্যান্ডিডেট প্রচুর। তাই কম্পিটিশনটা বেড়েছে, এবং অবশ্যই প্রাইভেট অনেক কলেজ আছে সেখান থেকেও অনেকে করছে। তো এই বিষয়গুলোর জন্য কম্পিটিশনটা বেড়ে গিয়েছে। এইজন্যই কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে তোমাকে কিন্তু যারা কোর্সগুলো করবে, বিশেষ করে জিএনএম বা বিএসসি নার্সিং করবে, তোমাদের কোর্সে চলাকালীন বা কোর্স করার ক্ষেত্রে তোমাদের সমস্ত ধরনের, যে মোট কথা যতটা সম্ভব তোমাদের শেখা, সেই জিনিসগুলো কিন্তু এই তোমাদের ট্রেনিং চলাকালীন শিখতে হবে। কারণ পরবর্তীতে বিএসসি নার্সিং বা জিএনএমদের ক্ষেত্রে সিবিটি হয়, অনলাইন সিবিটি প্লাস ইন্টারভিউ, তারপরে তোমাদের সিলেকশন আসে। তো সেক্ষেত্রে পরবর্তীতে তোমাদের কিন্তু এই বিষয়গুলো কাজে লাগবে জিএনএম এবং বিএসসি নার্সিংদের ক্ষেত্রে। ওকে? যাই হোক, কোনো ধরনের কারো কোনো অসুবিধা হলে অবশ্যই কিন্তু তোমরা এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। ওকে?